নমস্কার, বিকেল 5টা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। ওয়েনারের খবরে নজর রাখতেই হবে। ভূমি ধসে বিধ্বস্ত ওয়েনার, সেখানে এবার তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে। তৃণমূলের প্রতিনিধি দল সেখানে, এই প্রতিনিধি দলে রয়েছেন সাকেত গোখলে এবং থাকছেন সুস্মিতা দেব। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি খবর রয়েছে আমাদের কাছে? কখন যাচ্ছেন সাকেত গোখলে, সুস্মিতা দেব? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে আগামীকালই তারা কেরালার উদ্দেশ্যে রওনা দেবেন। কেরালার ওয়েনারে তারা যাবেন। সাকেত গোখলে এবং সুস্মিতা দেব রাজ্যসভার দুই সাংসদ তৃণমূল কংগ্রেসের, তারা আগামীকালই কেরালায় রওনা দেবেন এবং কেরালার ওয়েনারে তারা আগামী দুদিন থাকবেন। যারা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সমস্ত পরিবার, তাদের পরিবার পরিজনদের পাশে থাকবেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি দুদিনের জন্য তারা থেকে সব রকমের সহযোগিতা করবেন, তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন। আগামীকালই তারা রওনা দেবেন কেরালার উদ্দেশ্যে, তেমনটাই জানানো হয়েছে। ধন্যবাদ। এই হচ্ছে ওয়েনারের অবস্থা। এখন যত সময় যাচ্ছে, একটা গোটা গ্রাম পুরো এই বড় বড় পাথরের নিচে চাপা পড়ে গিয়েছে। সুতরাং যত সময় যাচ্ছে, পাথর সরিয়ে সেখান থেকে একের পর এক দেহ বেরোচ্ছে। এখনো পর্যন্ত 160-এরও বেশি দেহ উদ্ধার হয়েছে সরকারিভাবে, এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন। আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এই সংখ্যা আরো বাড়তে পারে। এরই মধ্যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা পৌঁছেছেন সেখানে। গতকালই তারা পৌঁছতে চেয়েছিলেন, কিন্তু গতকাল সেখানে প্লেন ল্যান্ড করেনি। সুতরাং তাদের আজই আজকেই সুযোগ হলো তাদের সেখানে পৌঁছানোর, এবং কিভাবে সেখানে উদ্ধার কাজ চলছে তা তারা খতিয়ে দেখছেন। বেসরকারি মতে 200-রও বেশি মৃত্যু। একটু আপডেট জানবো ওয়েনারে এখন কি পরিস্থিতি। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা, তারা কোথায়, কি করছেন তারা, উদ্ধার কাজই বা কিভাবে চলছে? আমার সঙ্গে রয়েছেন মৈত্রী। অথচ দেখো, আজকে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা তারা ওয়েনারে গিয়েছিলেন। তারা মূলত প্রথমে যান চোরালমালা, যেখানে ল্যান্ডস্লাইডের সব থেকে বড় বেশি এফেক্ট হয়েছে, সেই চোরালমালায় তারা যান। এবং তারপরে তারা একটি হেলথ সেন্টার, যেটা মেপাড্ডির কাছে একটি হেলথ সেন্টার রয়েছে, সেখানে গিয়েও যারা আহতরা রয়েছেন, যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের সাথে তারা কথা বলেন। এবং তারপর সেই সমস্ত রিলিফ ক্যাম্পে তারা যান, যেখানে উদ্ধার হওয়া পরিবার পরিজনেরা রয়েছেন, যারা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন এবং অথবা কারোর কাছের মানুষের খোঁজ নেই এখনো। সরকারিভাবে যদি অতটা বলতে হয়, আজকেই কেরালা সরকারের তরফ থেকে সিএমও, অর্থাৎ কেরালার সিএমওর তরফ থেকে জানানো হয়েছে 177 জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। তার মধ্যে 81 জন পুরুষ, 70 জন মহিলা এবং 25 জন শিশু রয়েছে। এবং এছাড়াও একটি দেহ এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। মূলত এখনো পর্যন্ত যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আবহাওয়াই এখনো পর্যন্ত সব থেকে বড় চ্যালেঞ্জ। যদিও সেনাবাহিনীর তরফ থেকে বেলি ব্রিজ তৈরি করা হয়েছে। আজকে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনি সেই বেলি ব্রিজ পরিদর্শন করেন। তার আগে সর্বদলীয় বৈঠক তিনি ডাকেন এবং সমস্ত দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, সেই প্রতিনিধিদের সঙ্গে তাদের একসাথে একজোট হয়ে এই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য তিনি অনুরোধ জানান। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা তারা এলাকা পরিদর্শন করার পর তারা বেরিয়ে এসে তারা জানান যে এই যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে তারা দুজনেই ওয়েনারের মানুষের পাশে রয়েছেন এবং তারা সমগ্র যে রিলিফ যে প্রসেস চলছে সেটার দিকে তারা নজর রাখছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ঘোষণা করেছেন যে সুস্মিতা দেব এবং সাকেত গোখলে, এই দুই সাংসদ, রাজ্যসভার সাংসদ তৃণমূলের, তারা দিল্লি থেকে ওয়েনারের উদ্দেশ্যে তারা উড়ে যাচ্ছেন এবং সব রকমের সহযোগিতা তারা করবেন সেখানে গিয়ে যে রিলিফের যে কাজ রয়েছে সেই কাজে। ধন্যবাদ মৈত্রী। তুমি যেমন বলছিলে ঠিক সেরকমই আমরা এক্স হ্যান্ডেল পোস্ট দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে এক্স হ্যান্ডেল পোস্টে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে তৃণমূলের দুই প্রতিনিধি হিসেবে সাকেত গোখলে এবং সুস্মিতা দেব তারা যাচ্ছেন সেখানে, এবং যথেষ্ট চিন্তিত তারা যে ওয়েনারের ধসে এই দুর্যোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহযোগিতার সব রকম চেষ্টা করবেন সাকেত গোখলে এবং সুস্মিতা দেব। তো ওয়েনারের এই পরিস্থিতি স্বাভাবিকতা আরো অনেকটা সময় লেগে যাবে, বহুদিন লেগে যাবে। এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন। যদি
দেশের দক্ষিণের এই অবস্থা হয়, উত্তরের অবস্থাও খুব একটা সুখকর নয়। মেঘ ভাঙা বৃষ্টি আচমকায় ভোর 4টে নাগাদ হিমাচলের অবস্থা একবার দেখুন। কুলুর এই বাড়িটা জাস্ট চোখের সামনে ভেঙে পড়ে গেল পার্বতী নদীতে। সিমলা, মান্ডি একই অবস্থা, কোথাও ব্রিজ ভেসে গিয়েছে, একাধিক বাড়ি ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত প্রায় শতাধিক নিখোঁজ বলে জানা যাচ্ছে। বিপর্যয় মোকাবিলা টিম রয়েছে উদ্ধার কাজে এবং নদীগুলোর জলস্তর এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গা কেদারনাথের যাত্রীরা তারা আটকে পড়েছেন এবং আশঙ্কার কথা হলো এই যে আগামী 24 ঘন্টায় আরো ভারী বৃষ্টি হতে পারে, সেই সতর্কতা জারি করা হয়েছে। हमारी एयरफोर्स की जो सेना है उसको हमने तैयार रहने के लिए कहा है, एयरफोर्स को भी तैयार रहने के लिए कहा है। और अभी अधिकारियों की बैठक में सभी अधिकारी चीफ सेक्रेटरी जी के नेतृत्व में बैठकर इसका जायजा ले रहे हैं। मनाली जो है, मनाली पूरे देश से कट चुका है। कुल्लू तक आवाजाही में भी प्रभाव, आवाजाही में भी जो रुकावटें पैदा हुई है। तो मेरा ये मानना है कि हमारा सभी प्रदेश की जनता से ये अनुरोध है कि वो इस समय नदी नालों के पास ना जाकर हम नदी नालों से दूर रहें, यही मैं उनसे अपील करना चाहता हूँ। তো মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের ঠিক যে অবস্থা দেখছেন একই রকম খারাপ অবস্থা উত্তরাখণ্ডের। দেখুন উত্তরাখণ্ডের হলদিওয়ানির অবস্থা দেখুন কি অবস্থা, বাড়ি ভেঙে পড়েছে, রীতিমতো ধসে পড়েছে বাড়ি এবং নদীগুলির জলস্তর যেহেতু বেড়ে গিয়েছে সুতরাং নদী এলাকা থেকে দূরে সরে যেতে হচ্ছে। জাতীয় সড়ক পিথোরাগড় তাওয়াঘাট পুরোপুরি বন্ধ, একাধিক জায়গায় ধস নেমেছে, মন্দাকিনীর জল বেড়ে গিয়েছে এবং কেদারনাথের যাত্রীরা আটকে পড়েছেন বিভিন্ন জায়গায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামি তিনি বিভিন্ন জায়গায় দেখছেন, ঘুরে দেখছেন কিভাবে উদ্ধার করা হচ্ছে, সেই কাজ খতিয়ে দেখছেন এবং পরিস্থিতি এখনো পুরো নিয়ন্ত্রণে বলা যাবে না, কারণ হেভি টু সিভিয়ার রেনফলের সম্ভাবনা রয়েছে, আশঙ্কার কথা জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। कल रात्रि को यहाँ बादल फटने से और अतिवृष्टि होने से जानमाल की क्षति हुई है। यहाँ पर भवनों का और सड़क का, पुलों का बड़ा नुकसान हुआ है। हमारा प्रयास है कि जल्दी से जल्दी एक तो इस क्षेत्र का विस्थापन किया जाए, जो भी मकान यहाँ खतरे की जद में आते हैं उनका आकलन हो गया है और कोशिश है कि हर संभव अब आगे जो है लोगों की जानमाल की सुरक्षा की जाए। রাজদিকে রাজধানী দিল্লির অবস্থা দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আগাম সতর্কতা ছিল, রেড অ্যালার্ট দেওয়া হয়েছিল যে এই ধরনের বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই গতকাল দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাস্তাঘাটে নিতান্তই দরকার ছাড়া কেউ বেরোচ্ছেন না এবং স্কুল কলেজ একরকম অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে। কি অবস্থা দিল্লি থেকে মৈত্রী রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন মৈত্রী কি পরিস্থিতি? দেখো অতনু, দিল্লির অবস্থা কালকের টানা 2 ঘন্টার মুষলধারে যে বৃষ্টি হয় সেই বৃষ্টির জেরে কিন্তু দিল্লির অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে এবং একাধিক জায়গায় জল জমার ঘটনা ঘটে। 3 জন মানুষের মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এমনকি পরিস্থিতি এই অবস্থায় চলে যায় যে নতুন যে লোকসভা ভবন, সেই লোকসভা ভবনের ছাদ দিয়েও জল পড়তে থাকে। আজকে সকালে মানিকম ঠাকুর, যিনি কংগ্রেসের সাংসদ, তিনি এই ছবি পোস্ট করেন এবং একই সঙ্গে তিনি এই বিষয় নিয়ে আলোচনা চান। তার কারণ আমরা জানি যে 1 বছর মাত্র, এখনো 1 বছর হয়নি যে নতুন সংসদ ভবন তার উদ্বোধন হয়েছে এবং পুরনো সংসদ ভবন ছেড়ে এই নতুন সংসদ ভবনে প্রবেশ করা হয়েছে। তার 1 বছরের মাথাতেই এভাবে ছাদ থেকে জল পড়ার ঘটনা প্রকাশ্যে আসায় খুব স্বাভাবিকভাবেই সরকার পক্ষ কিছুটা বিব্রত এবং এই জল পড়ার যে ছবি যেটা সামনে এসেছে
সেই ছবি দেখা যাচ্ছে সেটা এমন একটি জায়গা যেখান থেকে রাষ্ট্রপতি সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেন। সেই প্রবেশ পথেই এইরকম ছবি দেখা যায়, যার জেরে কিন্তু যথেষ্টই বিতর্ক তৈরি হয়েছে এবং সার্বিকভাবে দিল্লির পরিস্থিতিও জল জমার জেরে প্রায় নাভিশ্বাস অবস্থা হয়ে গেছিল দিল্লিবাসীর, জল জমা এবং যানজটের জোরে। এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে কারণ বৃষ্টি থেমেছে এবং আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপনে ফিরছে দিল্লি। ধন্যবাদ মৈত্রী। একদিকে যেমন প্রবল বৃষ্টিতে 3 জনের মৃত্যু, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে 3 জনের মৃত্যু হয়েছে দিল্লিতে, এবং দিল্লি এনসিআর এ যদি দেখা যায় 50টি গাছ উপড়ে গিয়েছে, রীতিমতো উপড়ে গিয়েছে 50টি গাছ। স্কুল কলেজে ঘোষণা করে দেওয়া হয়েছে ছুটি, যদিও আজ বৃষ্টি অনেকটাই কমেছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে, অন্তত সেরকমই মনে করা হচ্ছে, যদিও ফের বৃষ্টির পূর্বাভাস রয়ে গিয়েছে। আর এই টানা বৃষ্টিতে নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। জল পড়ার ভিডিও কংগ্রেস সাংসদই পোস্ট করেন। तुम लोग मत आ जाओ इसमें। কংগ্রেস সাংসদ এক্স হ্যান্ডেলে পোস্ট করেন এই ছবি, এই ভিডিও, এবং তার সঙ্গে লেখেন, সেই নিটের প্রশ্নফাঁস প্রসঙ্গ টেনে আনেন, লেখেন বাইরে পেপার লিক আর ভিতরে ফ্লোর, অর্থাৎ সিলিং লিক। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে হাস্যকর ব্যাখ্যা দিচ্ছে সংসদ। হাস্যকর তো বটেই, স্কাইলাইটের আঠা খুলে গিয়েছে বলে এইভাবে জল পড়ছে, সচিবালয় তো সেরকমই দাবি করছে। কোটি কোটি টাকা দিয়ে যে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট, নতুন সংসদ ভবন তৈরি হলো, আড়ম্বর করে সেই সংসদ ভবনের উদ্বোধন হলো এবং সেই সংসদ ভবনের প্রথম অধিবেশন চলছে এখন, এবং সেই সংসদ ভবনের স্কাইলাইটের আঠা খুলে গিয়ে এই বিপত্তি। অর্থাৎ কোথাও সেই বজ্রটনি ফসকা গেল, এত কিছু করা হলো, এত কিছু নিরাপত্তার কড়াকড়ি, দেখা যাচ্ছে বৃষ্টিতে ছাদ ফুটো হয়ে জল পড়ছে, আর সচিবালয় দাবি করছে স্কাইলাইটের আঠা খুলে যাওয়ায় এই বিপত্তি হয়েছে। মহুয়া মৈত্র তৃণমূল সাংসদ মোদীকে নিশানা করেছেন, সংসদে আলোচনা চেয়ে নোটিশ পাঠিয়েছে কংগ্রেস। Parliament ke lobby, it's not a parliament, it's an edifice to Narendra Modi ji's ego. So since he is anyway got the people of India have shown him a lesson, it is only natural that as a natural consequence of that even the parliament's lobby will leak. भारत मंडपम को देखिए ना, पेरिस में भी है प्लास्तो एक्सपोजिशन जहाँ पे ये सब इवेंट्स होते हैं। जितना भी बारिश हो जाए, कहीं देखे कहीं सिविलाइज कंट्री में जो मेन आपका शो पीस है वहाँ से पानी गिरता हो? It's an edifice to Narendra Modi's ego, and since his ego has taken such a hit in these elections, it's only natural that water will leak from here. আমাদের রাজ্যের খবর থাকবে বিধানসভার খবর এবং অবশ্যই অলিম্পিক্সের খবর। বিরতির পর সঙ্গে থাকুন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे? SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी। ফিরহাদ হাকিমের বক্তব্যে ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলে দিনের পর দিন বিধানসভায় হইহট্টগোল। আর আজ বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ তিনি মন্ত্রী ফিরহাদ হাকিমকে তার অবস্থান স্পষ্ট করতে অনুরোধ করলেন, যা নজিরবিহীন, অন্তত রাজনৈতিক মহল বলছে নজিরবিহীন। তার কারণ শাসক দলের সংখ্যা যদি দেখা যায় বিধানসভায়, সেই অনুযায়ী বিরোধী বলতে শুধুমাত্র বিজেপি। সেক্ষেত্রে এই ধরনের কোনো অবস্থান নেওয়ার কথা নাও বলতে পারতেন অধ্যক্ষ, কিন্তু অধ্যক্ষ এই ধরনের একটা অবস্থান নেওয়ার কথা বলছেন, তার পিছনে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, রাজধর্ম পালনের ইঙ্গিত রয়েছে। অন্তত এটুকু বুঝিয়ে দেওয়া বিজেপি বা বিরোধীদের যে রাজধর্ম পালন করা হচ্ছে। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবেন। আবির, রাজনীতিবিদরা তো এরকমই বলছেন, তো প্রথমে তোমার সঙ্গে একটু কথা বলে জেনে নিতে চাইবো যে কি হলো আজ বিধানসভার ভিতরে। গত কয়েকদিন ধরে ফিরহাদ হাকিম তিনি যখন বক্তব্য রাখছিলেন বা প্রশ্নোত্তর পর্বে তিনি যখন যোগদান করছিলেন, বিজেপির বিধায়করা বারবার ধরে বিধানসভার মধ্যে থেকে ওয়াকআউট করছিলেন, বেরিয়ে যাচ্ছিলেন। ফিরহাদ হাকিমের বলা হয়ে গেলে তিনি পুনরায় ফেরত চলে আসছিলেন।
গতকালই গোটা ঘটনাকে অবাঞ্ছিত অনভিপ্রেত বলে বিধানসভার অধ্যক্ষ তিনি জানিয়েছিলেন। আজকেও একই রকম পরিস্থিতি তৈরি হয়। ফিরহাদ হাকিম বলা হয়ে যাবার পর তিনি যখন পুনরায় বিজেপি বিধায়করা সদনের মধ্যে প্রবেশ করছেন, তখন বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, যেখানে মন্ত্রী হাজির রয়েছেন, মন্ত্রী তার অবস্থান স্পষ্ট করুন এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়ক অনুরোধ করেন আপনারা যেন তার বক্তব্য শোনেন। এরপরে উভয় পক্ষই তারা তাদের বক্তব্য জানায় এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে যে অবস্থা চলছিল সেই অবস্থা আজকে মিটে যায়। ধন্যবাদ। একবার শুনবো ফিরহাদ হাকিম তার বক্তব্য এবং পাশাপাশি অগ্নিমিত্রা পল এই ফিরহাদ হাকিমের স্টেটমেন্ট নিয়ে কি বলছেন। আমার কোনো স্বস্তিও নেই, অস্বস্তিও নেই। আমি আমার পয়েন্টে, কেউ আমায় ভুল বুঝতে পারে, ঠিক করতে পারে। আমি আমার ধর্ম আচরণ করব, অন্য ধর্মকে সম্মান দেব। আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি, ইসলাম ধর্মকে মানি, তাই অন্য ধর্মকে সম্মান করি এবং ধর্ম নিরপেক্ষতা নিয়েই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা ফিরহাদ হাকিমের যেরকম অপমান হয়েছে সমস্ত তৃণমূল দলের হয়েছে এবং স্পিকার মহোদয় তৃণমূল দলেরই একজন, তাই কোনোভাবে চাপে পড়েছেন। বুঝতে পারছেন যে উনি অত্যন্ত চাপে, অত্যন্ত অপমানিত হচ্ছেন। কিন্তু আমরা তো জানতাম না যখন প্রশ্ন দিয়েছিলাম যে এই ঘটনাটা হবে, তাই উনি চাপে পড়েই আজকে রাজি হয়েছেন। বাট আমরা ধন্যবাদ জানাই, চাপে পড়েই বলুন কি এমনিই বলুন, উনি অন্তত ক্ষমার মনোভাব ওনার কথার মধ্যে ছিল, তার জন্য আমরা সরাসরি ওয়েনারের ছবি দেখাবো আপনাদের। রাহুল গান্ধী, আপনাদের আগেই জানিয়েছিলাম রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আজ পৌঁছেছেন সেখানে এবং তারপরে সেই ছবি একবার দেখাবো। কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং বললেন যে রাজনীতি করতে আসেননি। প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা কি বলছেন শুনবো। I feel very similar to what my brother feels. We have spent the whole day meeting people who have suffered. It's an immense tragedy. We've met a little boy who was holding on for 6 hours trying to save his mother and he failed. Not just his mother, his whole family. His whole family. And he managed to save his grandmother, but he failed to save his mother. We can only imagine the kind of pain that people are suffering. And as my brother said, they've lost their entire families. So we are here to give as much comfort and support as we can, to help in any way we can. And I am also very proud to see how everybody is coming together, not just from Wayanad and from Kerala, but from the whole country, to help everybody who is going through this. And I think that at times like this, all of us should just do everything that we can to support our countrymen and those who are suffering. There's been a big tragedy in Himachal as well today. I think perhaps over 40 people have passed away there as well in a very similar situation. So our condolences and wishes for them also to get over this tragedy as best they can, and all our support and help to everybody. And I just have no words actually. Ma'am, there are so many kids. Excuse me. There are so many kids who lost their whole family. Do you have anything in mind for them? So our state governments have also offered help. We are helping from here, and of course the administration here is also doing all they can. And when we're here tomorrow, we are thinking of sitting down and just charting out how many affected people there are, what all we can do, what help is coming, how much support is coming, and how we can assist especially the children who are left on their own. So you will be staying back? Yeah, and we're here. I think one thing is very clear, that everybody who has been affected, who is living in this area. সারা দেশ কেরালার সঙ্গে রয়েছে, ওয়ানারের সঙ্গে রয়েছে, তারই পাশাপাশি দেশের সবার মনে একটা উৎসবের মেজাজও রয়ে গিয়েছে। তার কারণ এবার তৃতীয় পদক, অলিম্পিক থেকে তৃতীয় পদক এলো এবং সেই পদক এলো স্বপ্নিল কুশালের হাত ধরে। অলিম্পিক্সের এই তৃতীয় পদক এলো কোথায়? এলো 50 মিটার রাইফেলে। ভারতের স্বপ্নিল কুশালে ব্রোঞ্জ জিতলেন। সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রেলওয়েজের টিকিট কালেক্টরের কাজ করেন। বলেন তিনি ধোনির ফ্যান, ঠিক ধোনির মতোই তার জীবন দর্শন।
অথচ ধোনি অবশ্য টিকিট কালেক্টরের কাজ ছেড়ে দিয়ে তারপরে ক্রিকেট শুরু করেছিলেন, ভারতীয় দলে যোগ দিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে এখনো টিকিট কালেক্টর হিসেবেই রয়ে গিয়েছেন সাপ্রিল। আর তারই সঙ্গে সঙ্গে অলিম্পিক এবং ফোকাস, ধীর স্থিরভাবে ফোকাস অলিম্পিকের পদক, সেই পদক জয়ের পর তার কোচ উচ্ছ্বসিত। बहुत बहुत खुशी हो रही है। मेरा बच्चा आज ओलंपिक का मेडल मिला। हमारा महाराष्ट्र का क्रीड़ा प्रबोधनी में उसका जन्म हुआ और 2017 के बाद वो मेरे रेलवेज में आया। मैं बता नहीं सकता, इतना सुख मिल रहा है कि हमारे नासिक क्रीड़ा प्रबोधनी, पूना महाराष्ट्र का गवर्नमेंट का इतना शूटिंग रेंज, ये सिर्फ पैदा हुआ था ओलंपिक का मेडल लाने के लिए। आज उस सब की खुशी मिल रही है। हम कोचिस को तो हमारा बच्चा है, उसका जीतना तो हमारे लिए सबसे सुखमय है। আরো এক ব্রোঞ্জ জয়ী সরবজোত সিং আজ দেশে ফিরলেন, একরকম উচ্ছ্বাসে ভেসে গেলেন সরবজোত। দশ মিটার এয়ার পিস্তলে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জেতেন সরবজোত সিং। এরপর ক্রীড়া মন্ত্রক তাকে সংবর্ধনা জানায়। कांग्रेट्स भाई, बहुत बहुत आपको, और काफी अच्छा लगा, एक और मेडल आ गया हमारा इंडिया का। थैंक यू।